নীলমণির বাবুর অদ্ভুত শুরু ভাগ ১। নীলমণির বাবু লোকটা সাধারণ হলেও তার শখগুলো ছিল অসাধারণ। শহরের এক কোণে ছোট একটা বাড়িতে তিনি থাকতেন, যেখানে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরত। একদিন সকালে নীলমণির বাবু ঘুম থেকে উঠে দেখলেন তার আয়নার প্রতিবিম্ব তার সাথে কথা বলছে না, বরং আয়নার ভেতর থেকে প্রতিবিম্বটি সুটকেস গুছিয়ে কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলমণির বাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আরে, যাচ্ছ কোথায়? প্রতিবিম্বটি গম্ভীর গলায় উত্তর দিল, শহরটা বড্ড একঘেয়ে হয়ে গেছে নীলমণি, আমি একটু রোমাঞ্চের খোঁজে বেরোচ্ছি। এই বলেই প্রতিবিম্বটি আয়না থেকে বেরিয়ে ঘরের দরজা দিয়ে গটগট করে হেঁটে বেরিয়ে গেল। নীলমণির বাবু একা হয়ে গেলেন ঠিকই, কিন্তু তার নিজের ছায়াটাও দেখি এবার পিছু পিছু হাঁটা ধরল। নীলমণির বাবুর ছায়ার কারসাজি ভাগ ২। তার ছায়াটা মেঝের ওপর শুয়ে না থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে এবং সে নীলমণির বাবুর আগে আগে হাঁটতে শুরু করেছে। নীলমণির বাবু অবাক হয়ে দেখলেন, ছায়াটা তাকে ড্রয়িং রুমের দিকে না নিয়ে গিয়ে সোজা নিয়ে গেল রান্নাঘরের দিকে। সেখানে গিয়ে ছায়াটা ইশারায় দেখালো দেওয়ালের সেই পুরনো ফাটলটা, যেটাকে নীলমণির বাবু এতদিন অবহেলা করেছিলেন। ফাটলটা থেকে হালকা নীল রঙের একটা আলো বেরোচ্ছিল। নীলমণির বাবু লাঠি দিয়ে ফাটলটা একটু খোঁচা দিতেই পুরো দেওয়ালটা একটা বিশাল পর্দার মতো দুলে উঠল। পর্দার ওপাশে দেখা যাচ্ছে এক ঘন জঙ্গল, যেখানে গাছগুলোর পাতা ধবধবে সাদা আর মাটিটা টকটকে লাল। ছায়াটা এক মুহূর্ত দেরি না করে সেই দেওয়ালের ভেতর দিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। নীলমণির বাবু ভাবলেন, হারানোর তো কিছু নেই, দেখি না ছায়াটা আমাকে কোথায় নিয়ে যায়। তিনি বড় একটা শ্বাস নিয়ে দেওয়ালের ভেতর পা রাখলেন। সাদা পাতার রহস্যময়ী জঙ্গল ভাগ ৩। নীলমণির বাবু অবাক হয়ে দেখলেন, ওই সাদা পাতার গাছগুলো আসলে গাছ নয়, ওগুলো সব এক একটা বিশালাকা বই। ডালপালাগুলো বইয়ের পাতার মতো বাতাসে উড়ছে আর গাছ থেকে ফল হিসেবে ঝুলছে ছোট ছোট কালির দোয়াত। তার ছায়াটা ততক্ষণে একটা বড় গাছ বইয়ের নিচে গিয়ে দাঁড়িয়েছে। নীলমণির বাবু লক্ষ্য করলেন, মাটির লাল রঙের কারণ হল পুরো বনটা লাল গালিচায় ঢাকা। হঠাৎ ওপর থেকে একটা সাদা পাতা খসে নীলমণির বাবুর পায়ের কাছে পড়ল। পাতাটায় কোনো লেখা ছিল না, একদম সাদা। কিন্তু যেমনই নীলমণির বাবু পাতাটা হাতে নিলেন, তার হাতের স্পর্শে সেখানে ফুটে উঠল তার ছোটবেলার হারানো একটা স্মৃতির ছবি। তিনি দেখলেন, ছোটবেলায় হারিয়ে ফেলা তার প্রিয় কাঠের ঘোড়াটা ওই জঙ্গলের ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাকে দেখে হাসছে। কিন্তু ঘোড়াটার গায়ের রং এখন নীল, ঠিক তার নামের নীলমণি রঙের মতো। গানের ঝর্ণা ও হারানো সুর ভাগ ৪। নীলমণির বাবুও নাছোড়বান্দা, তিনি তার লাঠিটা বাগিয়ে ধরে ঘোড়াটার পিছু নিলেন। জঙ্গলটা যত গভীরে যাচ্ছে, গাছ বইগুলোর পাতা তত দ্রুত পাল্টাতে শুরু করেছে। হাঁটতে হাঁটতে তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে একটা ঝর্ণা পাহাড় থেকে নিচে পড়ছে। কিন্তু সেই ঝর্ণার পানি স্বচ্ছ নয়, বরং রূপলি রঙের তরল পারদ যেন ঝোড়ো করে পড়ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঝর্ণার পানি যখন নিচের পাথরে ধাক্কা খাচ্ছে, তখন সেখান থেকে কোনো জলের ঝাপটা নয়, বরং হাজার হাজার রঙিন কাচের মার্বেল ঠিকরে বেরোচ্ছে। নীলমণির বাবু দেখলেন, তার ছায়াটা সেই ঝর্ণার পানির ওপর দিয়ে দিব্যি হেঁটে ওপারে চলে যাচ্ছে। নীলমণির বাবু ভাবলেন, জল যদি মার্বেল হয়, তবে কি আমি এর ওপর দিয়ে হাঁটতে পারব? তিনি সাবধানে ঝর্ণার পাড়ে পা রাখতেই অনুভব করলেন, তার পায়ের নিচে জলটা শক্ত হয়ে যাচ্ছে এবং প্রতি কদমে এক একটা নতুন সুর বাজছে। ঠিক মাঝপথে পৌঁছাতেই তিনি দেখলেন ঝর্ণার ওপারে সেই নীল কাঠের ঘোড়াটা একটা বুড়ো মানুষের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একদম নীলমণির বাবুর মতোই পোশাক, কিন্তু তার মুখটা কুয়াশায় ঢাকা। ২ নীলমণির মুখোমুখি ভাগ ৫। যেমনই স্পর্শ করা, অমনি লোকটার মুখের সামনের কুয়াশাটা কর্পূরের মতো উড়ে গেল। নীলমণির বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। দেখলেন, লোকটা আর কেউ নয়, তিনি নিজেই। তবে এই নীলমণির বাবুর বয়স যেন আরও অনেক বেশি, আর তার চোখের মণি দুটো একদম স্বচ্ছ স্ফটিকের মতো। সেই বয়স্ক নীলমণি বাবু মৃদু হেসে পকেট থেকে একটা সোনার চাবি বের করলেন। তিনি কোনো কথা না বলে চাবিটা নীল কাঠের ঘোড়াটার পিঠের একটা ছোট্ট ছিদ্রে ঢুকিয়ে দিলেন। চাবি ঘোরাতেই ঘোড়াটার শরীর থেকে মৃদু নীল আলো ঠিকরে বেরোতে লাগল এবং হঠাৎ করেই ঘোড়াটা মানুষের গলায় কথা বলে উঠল। ঘোড়াটি বলল, নীলমণি, তুমি আসতে অনেক দেরি করে ফেললে। তোমার আসল গলার শর্ত এই আয়নার ওপারের জঙ্গলে বন্দী হয়ে আছে। এখন যদি সেটা উদ্ধার না করো, তবে চিরকাল তোমাকে নির্বাক হয়েই থাকতে হবে। নীলমণির বাবু নিজের গলায় হাত দিয়ে দেখলেন, সত্যিই তো,
তিনি তো কিছু বলতে পারছেন না। তার শব্দরা সব যেন ওই চাবির টানে ঘোড়াটার ভেতর আটকে গেছে। শব্দের খনি ও মৌন পাহাড় ভাগ ৬। নীল কাঠের ঘোড়াটি মাথা নেড়ে ইশারা করল সামনের একটা বিশাল পাহাড়ের দিকে। পাহাড়টা দেখতে হুবহু একটা মানুষের খোলা গলার মতো। ঘোড়াটি বলল, ওই পাহাড়ের গুহার ভেতর তোমার সব না বলা কথা জমা হয়ে আছে। বছরের পর বছর তুমি যে কথাগুলো মুখে এনেও গিলে ফেলেছিলে, তারা সেখানে পাথরের মতো শক্ত হয়ে আটকে আছে। তোমাকে গুহার ভেতর গিয়ে নিজের সবচেয়ে প্রিয় কোনো কথাটি খুঁজে বের করতে হবে। নীলমণির বাবু আর দেরি না করে পাহাড়ের দিকে হাঁটা দিলেন। তার ছাটা এখন তার পিছু পিছু না চলে, তার হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলল। গুহার মুখে পৌঁছাতেই তিনি দেখলেন, গুহার প্রবেশপথটা বন্ধ করে রেখেছে হাজার হাজার ছোট ছোট উড়ন্ত বর্ণমালা। অ, আ, ক, খ, অসংখ্য অক্ষর মৌমাছির মতো ভনভন করছে। নীলমণির বাবু বুঝতে পারলেন, হাত দিয়ে এগুলো সরানো যাবে না। তিনি তার লাঠিটা দিয়ে বাতাসে একটা বৃত্ত আঁকলেন। অমনি বর্ণমালাগুলো শান্ত হয়ে একটা সিঁড়ির আকার নিল। সিঁড়ি দিয়ে গুহার ভেতরে নামতেই নীলমণির বাবু দেখলেন, সেখানে মাটির বদলে জমা হয়ে আছে নীল রঙের ছোট ছোট স্ফটিক। প্রতিটি স্ফটিক ধরলেই কোনো না কোনো পুরনো কথা ভেসে আসছে। কোনোটা তার মায়ের ডাক, কোনোটা পুরনো বন্ধুর হাসি। কিন্তু তার নিজের গলার বর্তমান স্বরটা কোথায়? হৃদস্পন্দনের গোপন বাক্স ভাগ ৭। হঠাৎ নীলমণির বাবু দেখলেন গুহার একদম শেষ প্রান্তে একটা ধুলোমাখা ছোট কাঠের বাক্স রাখা। আশ্চর্যের বিষয় হল, বাক্সটা ঠিক তার হৃৎপিণ্ডের ছন্দে ধকধক করে কাঁপছে। তিনি বুঝতে পারলেন, এটাই সেই জায়গা যেখানে তার সবচেয়ে দামি আর না বলা কথাগুলো লুকানো আছে। তিনি যখন বাক্সটার ডালা খুললেন, ভেতর থেকে কোনো শব্দ বেরোল না, বরং বেরিয়ে এল একঝাঁক নীল রঙের জোনাকি। জোনাকিগুলো গুহার অন্ধকারে তার চারপাশে একটা ঘূর্ণি তৈরি করল। সেই ঘূর্ণির মাঝখানে তিনি নিজের ছোটবেলার অবয়ব দেখতে পেলেন। ছোট নীলমণি তাকে উদ্দেশ্য করে বলছে, তুমি তো বড় হওয়ার সাথে সাথে তোমার বিস্ময়গুলো হারিয়ে ফেলেছ নীলমণি, তাই তোমার শব্দরাও পালিয়ে এসেছে এই মৌন পাহাড়ে। হঠাৎ সেই জোনাকিগুলো সব মিলেমিশে একটা উজ্জ্বল গোলকের মতো হয়ে গেল এবং নীলমণির বাবুর বুকের ভেতর ঢুকে পড়ল। এক মুহূর্তের জন্য তার পুরো শরীর ঝনঝন করে উঠল। তিনি মুখ খুললেন কিছু বলার জন্য, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বেরোনোর বদলে বেরিয়ে এল এক অদ্ভুত সুগন্ধি ধোঁয়া, যা ধীরে ধীরে একটা মানচিত্রের আকার নিল। স্বপ্নের নদী ও মেঘের খেয়া ভাগ ৮। নৌকাটা তৈরি ছিল শুকনো ঘাস আর মেঘ দিয়ে। জলের বদলে নৌকাটি ভাসছিল ঘন কুয়াশার ওপর। নীলমণির বাবু যেই না নৌকায় পা রাখলেন, অমনি নৌকাটা কোনো দাঁড় ছাড়াই শূন্যে ভাসতে শুরু করল। তার ছাটা এবার নৌকার মাস্তুল হয়ে দাঁড়িয়ে গেল। ভাসতে ভাসতে নীলমণির বাবু লক্ষ্য করলেন, তিনি আর মাটির ওপর নেই, নৌকাটি তাকে নিয়ে মেঘের অনেক উপরে উঠে এসেছে। চারপাশের মেঘগুলো এক একটা দেখতে বড় বড় অট্টালিকার মতো। সেখানে মেঘের মানুষরা তুলোর মতো নরম কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। অদ্ভুত ব্যাপার হল, সেখানে কথা বলতে হয় না, মানুষেরা একে অপরের দিকে তাকালেই মনের ভাব রামধনুর মতো আকাশে ফুটে উঠছে। হঠাৎ নীলমণির বাবুর নৌকাটা একটা বিশাল কালো মেঘের প্রাসাদের সামনে এসে ধাক্কা খেল। প্রাসাদের ফটকে দাঁড়িয়ে আছে এক দৈত্যাকার দরোয়ান, যার শরীরটা বজ্রপাত দিয়ে তৈরি। দরোয়ান গর্জন করে বলে উঠল, এই রাজ্যে প্রবেশ করতে হলে কর দিতে হয়। নীলমণি বাবু, আপনার কাছে কি এমন কোনো স্বপ্ন আছে যা আপনি আজও পূরণ করতে পারেননি? বজ্রপুরীর কর ও বিমূর্ত স্বপ্ন ভাগ ৯। নীলমণির বাবু বজ্রপাতের দরোয়ানের সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি চোখ বন্ধ করে ভাবলেন সেই ছোট্টবেলার কথা, যখন তিনি চেয়েছিলেন সারা বিশ্বের সব পাখির ডাককে একটা সুরে বেঁধে একটা গান তৈরি করতে। তিনি সেই অপূর্ণ স্বপ্নের কথা মনে করতেই তার বুক থেকে একটা উজ্জ্বল সোনালি সুতো বেরিয়ে এল এবং দরোয়ানের বিশাল হাতের ওপর গিয়ে পড়ল। স্বপ্নটা স্পর্শ করতেই দরোয়ানের বজ্রের মতো কঠোর শরীরটা মুহূর্তের মধ্যে নরম তুলোর মতো হয়ে গেল। সে মৃদু হেসে প্রাসাদের বিশাল ফটকটা খুলে দিল। নীলমণির বাবু ভেতরে ঢুকে দেখলেন, প্রাসাদের প্রতিটি কামরা এক একটা ঋতুর মতো। কোনো কামরায় সারাক্ষণ বসন্তের বাতাস বইছে, আবার কোনো কামরায় ঝমঝম করে বৃষ্টি পড়ছে। প্রাসাদের ঠিক মাঝখানে একটি বড় দোলনা ঝুলছে। সেই দোলনায় বসে দুলছে সেই প্রতিবিম্বটি, যে সকালে আয়না থেকে পালিয়ে এসেছিল। প্রতিবিম্বটি এখন আর সাদা কালো নয়, সে এখন রামধনুর রঙে রঙিন। সেই নীলমণির বাবুর দিকে তাকিয়ে বলল, তুমি আসতে অনেক সময় নিলে। এই দেখো, আমি তোমার সেই অপূর্ণ সুরগুলো দিয়ে এই প্রাসাদের ভিত্তি তৈরি করেছি।
কিন্তু একটা জিনিস এখনও বাকি আছে। হাসির সন্ধানে ও কাচের বাসি ভাগ 10। নীলমণির বাবু বিপাকে পড়লেন। হাসি তো আর পকেট থেকে বের করা যায় না। তিনি চারদিকে তাকিয়ে দেখলেন প্রাসাদের দেওয়ালে তার জীবনের হাজার হাজার মুহূর্ত ছবির মতো টাঙানো। তিনি খুঁজতে লাগলেন, কবে তিনি শেষবার মন খুলে হেসেছিলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন এক জায়গায় একটা ছোট ছবি, যেখানে তিনি বৃষ্টিতে ভিজে কাদার মধ্যে আছাড় খেয়েছিলেন আর সেটা দেখে নিজেই হো হো করে হেসে উঠেছিলেন। সেই স্মৃতিটা মনে আসতেই নীলমণির বাবুর ঠোঁটের কোণে একটা চওড়া হাসি ফুটে উঠল। সঙ্গে সঙ্গে সেই কাচের বাঁশিটা আপনা আপনি বাজতে শুরু করল। বাঁশির সুর এতটাই সম্মোহনী ছিল যে প্রাসাদের মেঘের দেওয়ালগুলো গলে বৃষ্টির মতো ঝরতে শুরু করল। কিন্তু সেই বৃষ্টি নিচে পড়ছে না, বরং সেগুলো আকাশে উড়ে গিয়ে এক একটা নক্ষত্র তৈরি করছে। প্রতিবিম্বটি নীলমণির বাবুর হাত ধরে বলল, এখন সময় হয়েছে ফেরার। তবে ফেরার পথটা কিন্তু সোজা নয়। তোমাকে এখন সময়ের স্রোতের উল্টো দিকে সাঁতার কাটতে হবে। এই বলে সে নীলমণির বাবুকে প্রাসাদের বারান্দা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল।